কি অবস্থা সবার? আচ্ছা, আপনারা কি একটা ব্যাপার খেয়াল করেছেন? কুরবানি ঈদের জন্য সিনেমাঙ্গনের যারা সিনেমার কলাকুশলী যারা আছে তাদের প্রস্তুতিটা একটু বেশি হয়। কুরবানিটাকে আমাদের বাঙালিরা বলে থাকে বড় ঈদ, অনেকে এটা বলে বড় ঈদ। তো আয়োজনটাও আমার মনে হয় যে সিনেমাঙ্গনের মানুষরা একটু বড় করে করার চেষ্টা করে। কেন এই কথা বলতেছি? একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন গত কুরবানি ঈদে আফরান নিশোর সুরঙ্গ, শাকিব খানের প্রিয়তমা, এছাড়াও যতগুলো সিনেমায় মুক্তি পেয়েছিল সেগুলো বেশ বড় ক্যানভাসে মুক্তি পেয়েছিল। সিনেমাগুলোও দর্শকের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছিল। আবার যদি দেখেন যে গত রোজার ঈদে অর্থাৎ যে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো অ্যাভারেজ ছিল, আহামরি হাইপ ক্রিয়েট করতে পেরেছিল এরকমটা না। শাকিব খানের সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে আলাদা একটা ফ্যান বেজ আছে, তার সিনেমাটা বরাবরই ভালো চলে, সেটা যেই ঈদই হোক। তো এবছর যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেমভাবে কুরবানির ঈদটাকে ঘিরেই আসল প্রস্তুতিটা নেওয়া হচ্ছে। আমরা সবাই জানি যে রাজকুমার ছাড়া আর বাদবাকি যে সিনেমাগুলো ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল সেই সিনেমাগুলো আহামরি কিন্তু ছিল না, ব্যবসার দিক থেকেও তারা অনেক অনেক পিছিয়ে। কিন্তু গতবারের মতো এইবারও বড় ঈদ অর্থাৎ কুরবানি ঈদকে কেন্দ্র করে অন্যরকম একটা প্ল্যান প্রোগ্রাম প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা সিনেমার নায়কের আছে। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এবার কুরবানি ঈদ উপলক্ষে যে যে সিনেমা আসলে আসতে যাচ্ছে, সিনেমা হলে প্রদর্শিত হওয়ার কথা হচ্ছে, প্রত্যেকটা সিনেমা মানসম্পন্ন, প্রত্যেকটা সিনেমাকে নিয়ে দারুণ সব বাস ক্রিয়েট হচ্ছে। শাকিব খানের তুফান সিনেমাটা কি পরিমাণে বাস ক্রিয়েট করেছে ইতিমধ্যে, সেটা নিয়ে কি পরিমাণে চর্চা হচ্ছে। যেদিন রায়হান রাফি তার মুখ দিয়ে বের করেছে যে শাকিব খানকে নিয়ে সিনেমা করব, নামটা হবে তুফান, নাম বলার আগেই এই সিনেমা হাইপ ক্রিয়েট করে ফেলেছে। তো এটার কথা আমি বাদই দিলাম যে শাকিব খানের সিনেমা, সেখানে বিগ বাজেট, রায়হান রাফি, এত বড় বড় ইস্যু, এগুলো আমি বাদই দিলাম। বাকি আর যে তিনটা সিনেমার কথা খুব ভালোভাবে চর্চিত হচ্ছে, সেই সিনেমাগুলোর দিকেও যদি একটু চোখ দেন তাহলে বুঝতে পারবেন যে কুরবানি ঈদের জন্য তারা কতটা আটঘাট বেঁধে নামতেছে। আরিফিন শুভর নীলচক্র, দীর্ঘদিন বিরতিতে থাকার পর আরিফিন শুভ ব্যাক করতেছে কুরবানি ঈদে তার নীলচক্র নামের একটি সিনেমা নিয়ে। যে সিনেমাটার পোস্টার ইতিমধ্যে শেয়ার করা হয়েছে, ওই পোস্টারটা আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে, এই পোস্টারটা দেখে বেশ রহস্যজনক মনে হচ্ছে। এখানে আরিফিন শুভর লুকটাও দুর্দান্ত লাগছে, কিন্তু একটা ঝামেলা তো আছে। ঝামেলাটা হচ্ছে আরিফিন শুভকে এখানে সুপারস্টার হিসেবে মেনশন করা হয়েছে, যেটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। কেন? আমি কি আরিফিন শুভকে পছন্দ করি না? অবশ্যই পছন্দ করি। আরিফিন শুভ আমাদের ইন্ডাস্ট্রির একজন হ্যান্ডসাম নায়ক বলতে পারা যায়, কিন্তু এত সহজেই সুপারস্টার ট্যাগ দিয়ে দেওয়া, এইভাবে সুপারস্টার আরিফিন শুভ লেখা, সেটা আমার মনে হয় যে উচিত না। কেননা এই লেখাটা এত সহজ না, এত ইজি একটা ব্যাপার না। সুপারস্টার মানে আগে বুঝতে হবে। আমি জানি না এখন যারা আসলে চলচ্চিত্রের মেকার তারা তাদের মন গড়া যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে দেয়। যেমন আদুরাজাদের নামের আগে পাওয়ার স্টার লাগিয়ে দিছিল কিছুদিন আগে, এই ব্যাপারটা নিয়ে কম সমালোচনা হয় নাই। তো আরিফিন শুভ নিশ্চয়ই একজন সম্ভাবনাময় তারকা, কিন্তু তার মানে এই না যে তার নামের পাশে এখনই সুপারস্টার লাগানো উচিত। কেন লাগানো উচিত না সেটা নিয়ে যদি কথা বলতে চাই, আরেকটা বিশাল বড় ভিডিও তৈরি করতে হবে। জাস্ট সংক্ষেপে এইটুকু বলতে চাই যে সুপারস্টার তাকেই বলা হয় যার নাম ব্যাপক আকারে সেলেবল। হ্যাঁ, আমি আজকে আরিফিন শুভর নাম নিয়ে যদি 10টা ভিডিও করি, সেই 10টা ভিডিওতে শাকিব খানের মতো ভিউজ আসতে হবে। আরিফিন শুভর যে এই যে লুকটা, আরিফিন শুভর নিজে পোস্টারটা নিজের যে পেজ আছে সেই পেজে যে সে শেয়ার করেছে, সেখানের যে লাইকের যে অবস্থা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটা আসলে কতটুকু সত্যি। আর আমার মনে হয় এত কিছু দেখার দরকার নেই, আপনারা বুঝতেই পারতেছেন যে সুপারস্টার ট্যাগটা কোনোভাবেই এই মুহূর্তে অন্তত আরিফিন শুভর সাথে যায় না। হ্যাঁ, ভালো ভালো কাজ করতে থাকলে ভবিষ্যতে দেখা যাবে সে কী করে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না ব্যাপারটা। তবে নীলচক্র সিনেমাটা নিয়ে আমি আশাবাদী, হয়তো বা ভালো কিছু তারা নির্মাণ করেছে, যার জন্য এত বেশি কনফিডেন্ট তারাও সুপারস্টার ট্যাগ দিয়ে দিয়েছে আরিফিন শুভকে। এরপরে আসা যাক কবির কাছে। শরীফুল রাজের কবি, হাসিবুর রেজা কল্লোলের কবি। হাসিবুর রেজা কল্লোলের ডিরেকশনে শাকিব খানেরই করার কথা ছিল এই কবি সিনেমাটা। শাকিব খান তার কর্মব্যস্ত সময়ের কারণে শিডিউল দিতে পারে নাই, অথবা শিডিউলটা সে ফিরিয়ে নিছে, সে কবিটা করে নাই, কবিটা স্যাক্রিফাইস করে দিছে এক কথায়। যে ব্যাপারটা আমার মনে হয় যে শরীফুল রাজের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক হয়ে গেছে, তার কেরিয়ারের জন্য অনেকটা দারুণ একটা ব্যাপার হয়ে গেছে। কেননা কবি সিনেমাটার ডিরেকশনে আছেন হাসিবুর রেজা কল্লোল, যে ডিরেক্টর শাকিব খানকে নিয়ে সত্তার মতো সিনেমা নির্মাণ করেছিলেন। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে শরীফুল রাজ বরাবরই ভালো কিছু চুজ করতে পারতেছে। সে যে লাইমলাইটে আছে এটা বলাই যায়, তার যে কাজের গতিবিধি সেটা এই সময়ে এসে অন্তত পক্ষে আরিফিন শুভর থেকে বেটার মনে হচ্ছে। আরিফিন শুভ মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। আবার অ্যাক্টিংয়ের ব্যাপারটা তো আছেই, আরিফিন শুভর থেকে ফার বেটার শরীফুল রাজ অ্যাক্টিংয়ের দিক থেকে। বাট তারপরেও বলা যায় না কি হবে, দিন শেষে আসলে কার মাথায় উঠবে পরবর্তী মুকুট। হ্যাঁ, কী বলতে চাচ্ছি বুঝতেই পারতেছেন, সুপারস্টার তকমার কথা বলতেছি। ইতিমধ্যে তো সুপারস্টার তকমা যারে না তারই দিয়ে দিচ্ছে সবাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শরীফুল রাজ এবং আরিফিন শুভর মধ্যে একটা ব্যাপক লড়াই ভিতরে ভিতরে আসলে চলবে ভবিষ্যতে, এখনই না। এখন তো শাকিব খান যতদিন মনে করেন যে ইন্ডাস্ট্রিতে নিজের ইচ্ছায়
একটু ভাটা না যাবে সে পর্যন্ত আর কোনো নায়ক উঠে দাঁড়াইতে পারবে না, কারণ তাদের সেই যোগ্যতা এখন আসলে হয় নাই। ফেস ভ্যালু তৈরি করা এত সহজ না। যাই হোক, বলতেছিলাম কবির কথা। এই কবি সিনেমাটার কাহিনী অনেক ভালো। হ্যাঁ, এই কবি সিনেমাটা শাকিব খান যে ছেড়ে দিছে, এটা আসলে কেন ছেড়ে দিছে আমি জানি না, বাট কবি সিনেমার কাহিনী সম্পর্কে আমি একটু ক্লু পেয়েছি, যেটা আমি অবাক হয়েছি যে কবি সিনেমাটা কেন শাকিব খান ছেড়ে দিল। যাই হোক, কবি সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা। এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হতে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে কবি, তারপর আরিফিন শুভর যে নীলচক্র অথবা শাকিব খানের তুফান, প্রত্যেকটা সিনেমার একটা আলাদা বিশেষত্ব আছে, এমনি এমনি না। যথেষ্ট সময় নিয়ে বুঝে শুনে কুরবানিদের জন্য আলাদাভাবে প্রস্তুতিটাই নেওয়া হচ্ছে। এবার আসি আরেকটা বিগ ব্লাস্ট, আরেকটা নতুন চমক, সেটা হচ্ছে সিয়ামের জঙ্গলি নিয়ে কিছু কথা বলি। জঙ্গলি নামের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে হুট করেই সিয়াম করে ফেলে। তো এরপরেই এই ব্যাপারটা একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করে, কেননা সিয়ামকে যে লুকে জঙ্গলি সিনেমার ফার্স্ট লুকে দেখা গেছে, ভাই এরকম লুকে এর আগে কখনো সিয়াম আহমেদকে কেউ কল্পনাও করে নাই। আমি নিজেও খুব মানে অদ্ভুত রকমের অবাক হয়েছি যে কী রে, এটা সিয়াম। কোথাও গিয়ে একটু কপি পেস্ট মনে হয়েছিল লুকটা, তারপরেও মানিয়ে নিছি যে না, বাংলা সিনেমার জন্য ভালো কিছু হোক, তারা চেষ্টা করতেছে অ্যাটলিস্ট। যদি শুধু সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমার গল্পটা মৌলিক হয় আর গল্পের যে মেকিং সেটা দুর্দান্ত হয়, তাহলে আমি বলবো যে সিয়াম আহমেদের কেরিয়ার ঘুরিয়ে দেয় একটা সিনেমা হতে যাচ্ছে জঙ্গলির লুক সেটের সময় কে যেন একটা পিকচার টুকে রেখেছিল, সেই পিকচারটা এতদিনে ভাইরাল করে দিছে, লিক করে দিছে। সেটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে? সিয়াম আহমেদকে কিন্তু সত্যি সত্যি গর্জিয়াস লাগতেছে, এক কথায় খুব মানে হিংস্র লাগতেছে। এরকম লুকে বাংলাদেশের কোনো হিরোকে সম্প্রতি আর দেখা যায় না। তবে এইবার মনে হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় ভেতরে ভেতরে করে ফেলেছে, যার দরুন শাকিব খানের তুফান, সিয়াম আহমেদের জঙ্গলি, সেই সাথে শরীফুল্লাহের কবি এবং আরিফিন শুভর নীলচক্রের মতন সিনেমাগুলো কিন্তু একে একে আসতে যাচ্ছে। তো বন্ধুরা, একে একে 4টা সিনেমার কথাই বললাম। আমরা খুব ভালোভাবেই জানি যে তুফান সিনেমাকে বিট করার মতো সিনেমা বাংলাদেশে এই মুহূর্তে নির্মাণ করা প্রায় অসম্ভব। প্রায় বলতেছি, আসলে অসম্ভব। কিন্তু বাকি যে 3টা সিনেমা আছে, জঙ্গলি, কবি এবং নীলচক্র, এই 3টা সিনেমার মধ্যে কোন সিনেমাকে আপনি এগিয়ে রাখবেন কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।